আমি খুন করেছি তেইহুংয়ের মাকে, কারণ আমার মনে হয়েছিল সেদিন রাতে আমার কথাগুলো তেইহুং শুনেছে। আমি সেদিন রাতে দরজা খুলে বাহিরে গিয়ে দেখলাম তেইহুং সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর তেইহুং সবাইকে বলে দেওয়ার আগেই আমি যদি ওর মাকে শেষ করে দিতে পারি, তবে তেইহুং আমার কথা ভুলে মায়ের সুখে ব্যস্ত হয়ে পড়বে। আমি চাইলে তেইহুংকেও মারতে পারতাম, কিন্তু আমি ভালো করেই জানতাম যে তেইহুংয়ের কিছু হলে জাঙ্কুককে আর পাওয়া হবে না আমার। জাঙ্কুক তেইহুংয়ের শোকে শেষ হয়ে যাবে। আমি জেনে গিয়েছিলাম যে জাঙ্কুক তেইহুংকে পাগলের মতো ভালোবাসে। আমি ধন সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা করে দিন আমায় সবাই প্লিজ। আমার বয়ফ্রেন্ড আছে আর আমি তাকে খুব ভালোবাসি। শুধুমাত্র ধন সম্পদের লোভেই আমি জাঙ্কুককে বিয়ে করতে চেয়েছিলাম এবং মানুষ খুন করতেও পিছু পা করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করে দিন আমায় সবাই। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাব। একা কান্না করতে করতে কথাগুলো বলে আয়ুর মা বাবা ভীষণ অবাক। তাদের মেয়ে যে সত্যি সত্যি এমন একটা কাজ করে বসবে এটা তারা ভাবতেও পারেনি। তেইহুংয়ের মনে পড়লো সেদিন তেইহুং লুসির সাথে দেখা করে নিজের রুমে ফিরছিল। এবার নিজেকে শক্ত করে আয়ুর সামনে এসে তাকে ঠাস ঠাস দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে চিল্লে বলতে লাগলো, তুই ক্ষমা চাইলেই কি আমার মা ফিরে আসবে আবার? পারবি আমার মাকে ফিরিয়ে দিতে? তুই পারবি আমাদের সংসারটা আবার পূর্ণ করে দিতে? পারবি আমার মায়ের আদর স্নেহ ফিরিয়ে দিতে? যদি পারিস তবেই ক্ষমা পাবি, তার আগে নয়। কথাগুলো বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে তেইহুং। জাঙ্কুক এগিয়ে গিয়ে এক হাত দিয়ে তেইহুংয়ের বাহু জড়িয়ে ধরে আয়ুর সামনে দাঁড়িয়ে বলে, তুই মেজো আম্মুকে কিভাবে মারলি যে আমরা একটু বুঝতে পারিনি? পালিশ চেপে সবাই যখন নাস্তা করে বসেছিল তখন আমি আন্টির রুমে গিয়েছিলাম। আন্টি আমাকে দেখে বসতে বললেন, আমি বসলাম। আন্টি শুয়েছিলেন, বলছিলেন শরীর নাকি একটু অসুস্থ। আমিও এই সুযোগে আমার কাজ সেরে চুপচাপ নাস্তা করতে বসে গিয়েছিলাম। তুই বল এখন তোকে কি করা উচিত? প্লিজ ক্ষমা করে দাও আমায়। লজ্জা করছে না তোর? কোন মাটি দিয়ে তুই তৈরি রে? তোকে এখন নিজের মামাতো বোন ভাবতে ঘৃণা হচ্ছে আমার। জাঙ্কুক ভাইয়া তুমি কিভাবে জানলে আয়ু মেজো আম্মুকে মেরেছে? খুব রাগ নিয়ে কথাটা বলে লুসি। যখন সবাই আহাজারি করছিল মেজো আম্মুর মৃত্যুতে, তখন আমিও ভেঙে পড়েছিলাম। আর তেইহুংয়ের অবস্থা দেখে ওর কাছে আসার সাহস পাচ্ছিলাম না, তাই দূরেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ তখনই আমার চোখ যায় আয়ুর দিকে। আয়ুর ঠোঁটে অদ্ভুত রহস্যময় হাসি দেখে আর আগের রাতের কথাগুলো শুনে কেন যেন ওর উপরে সন্দেহ হলো। কারণ আমাদের মেজো আম্মুর তো তেমন কোনো রোগ ছিল না। তাই আমি সবার আড়ালে মেজো আম্মুর রুমে যাই তখনই, এবং ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বালিশের সাথে পেলাম একটা নীল রঙের নখ। আর আমাদের বাসায় এমন রঙের আলাদা কেনা নখ আয়ু ছাড়া কেউ ব্যবহার করে না। তারপর দেখলাম ভাগ্যক্রমে আমি ওই রুম থেকে আসার পরেও ওই নখগুলো আয়ুর নখে লাগানো ছিল, শুধু একটা নখ বাদে। বাই দ্য ওয়ে, এতক্ষণ আয়ু নিজের মুখে যা স্বীকারোক্তি করেছে সবকিছু রেকর্ড করা হয়েছে, তাই ওর বাঁচার আর কোনো উপায় নেই। সবাই স্তব্ধ, থমথমে পরিবেশ। তেইহুংয়ের গাল বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আয়ু খুব মিনতি করে বলছে ওকে ক্ষমা করার জন্য। এবার সুবিনও মুখ ফিরিয়ে নিলেন আয়ুর থেকে। ইউনজন খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। আয়ু যে তার ভাইয়ের মেয়ে, জাঙ্কুক যদি এই বিষয়ের জন্য ওনার থেকে আরো দূরে চলে যান, এটার জন্যই ওনার ভয় হচ্ছে বেশি। নীরবতা ভেঙে আয়ু বলল ও ঢাকা চলে যাবে। সাথে সাথে জাঙ্কুক পুলিশ ডাকে। এবার আয়ু সত্যি সত্যি ভয় পেয়ে যায়। মহিলা পুলিশ এসে আয়ুর হাতে হাত কড়া পরালো। আয়ু চিৎকার করছে, কিন্তু আজ আয়ুর চিৎকারে কেউ কান দিচ্ছে না, শুধু ওর বাবা মা ছাড়া। দেখতে দেখতে আয়ু সবার চোখের আড়াল হয়ে গেল। এবার কাজী সাহেব মুখ খুললেন, যা বুঝলাম বিয়ে তো আর হবে না, এবার তাহলে আমি চলি। এই বলে কাজী চলে যেতে নিলে জাঙ্কুক আটকায় ওনাকে। সবাই আবারও অবাক হয়, কারণ জাঙ্কুক বলে বিয়ে এখনই হবে তেইহুং আর জাঙ্কুকের। কথাটা শুনতে সুবিন আর সানা রেগে মেগে কয়েকটি কথা শুনিয়ে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক তবুও বলে সে তেইহুংকে বিয়ে করবে, আর আজকেই করবে। তে এতক্ষণ মাথা নিচু করেছিল, এখন সে মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকিয়েছে। কারণ এই প্রথম জাঙ্কুক তেইহুংয়ের জন্য সুবিন আর সানার সাথে তর্ক করছে। সুগা কিছু বলতে যেও বলতে পারেনি, কারণ ওরা কথা বলার মতো যার মুখ নেই। আরএম কিছু বলছে না আজ, কারণ আরএমের জায়গায় যে জাঙ্কুক দাঁড়ানো। জাঙ্কুক আজকে তেইহুংয়ের পাশে আছে, তাই আরএম নিজের জায়গায় বসে দেখছে যা হচ্ছে। স্ত্রীকে হারিয়ে তিনি এখন আর নিজের মধ্যেই নেই। লুসি ওর বাবা আর দাদির ওপর বেশ অসন্তুষ্ট, তবে জাঙ্কুকের প্রতি ভীষণ সন্তুষ্ট আজকে। লুসি মনে মনে ভাবছে এভাবে যদি সে ইউনহুকে পেয়ে যায় তবে আর কোনো চাওয়া থাকবে না ওর। কিন্তু ইউনহুর মধ্যে যে অন্য রহস্যের বাসা তা লুসি ঠিকই টের পেয়েছে, শুধু সময়ের অপেক্ষায় আছে সে। সুবিনের গর্জনে লুসির হুঁশ ফিরে আসে। এই তেইহুংকে আমি কখনোই আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আর কিছু শুনতে চাইছি না। তাহলে তুমিও শুনে রাখো, আমি এই তেইহুংকেই বিয়ে করব, তাও আজকেই। তেইহুংকে নিয়ে আমি দূরে চলে যাব, এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। যেভাবে ছোটবেলায় আমার মা আমাকে নিজের থেকে এবং পরিবারের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেভাবে এখন আমি নিজেই নিজেকে সবার থেকে আড়াল করে নিব। শুধু
পার্থক্য হবে সেবার আমি ছোট ছিলাম আর এখন আমি বড় হয়েছি এবং আমার সাথে আমার ভালোবাসার মানুষ থাকবে এবার। দেখ জাঙ্কুক, তুই কিন্তু তোর মাকে এখনো ভুল বুঝে আছিস। হ্যাঁ, আমি প্রথমে চাইনি তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করতে, কিন্তু পরে আমিও চেয়েছিলাম আর তাই তোর মা তোকে ভর্তি করতে পেরেছে। তোর ভালোর জন্যই তোর মা তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করেছিল। তুই ছোটবেলায় প্রচুর দুষ্টু ছিলিস, রোজ মানুষ তোর নামে অভিযোগ নিয়ে আসতো বাসায়, তাই বাধ্য হয়ে তোর মায়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং আমরাও তাতে মতামত দিয়েছিলাম। শুধু শুধু এতগুলো বছর ধরে তুই তোর মাকে ভুল বুঝে আছিস, এখন আবার এসব বলে তুই তোর মাকে কতটা কষ্ট দিচ্ছিস বুঝতে পারছিস? তুই এত বোঝাবুঝির দরকার নাই আমার। তেইহুকে মেনে নিলে আমি আছি, নয়তো চলে যাব ওকে নিয়ে। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে। আমার না আমার মায়ের ভাইয়ের মেয়ের মতো এত ধন সম্পদের উপর লোভ নাই আবার। আমি সাধারণভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই তো অন্য কোম্পানিতে উঁচু পদে জব করে নিজের যোগ্যতায়। দেখ দাদু ভাই, আমার জন্য তোরা সবাই সমান, তাই বলে বাড়ির মেয়েকে বাড়ির বউ করা আমাদের পক্ষে সম্ভব না। ও সিরিয়াসলি দাদি, তোমরা তেইহুকে এই পরিবারের একজন মানো? বিশ্বাস করো যে তেইহুং এই বংশেরই মেয়ে। আর এত লোকালোকি করিও না প্লিজ, সবকিছু জেনে গিয়েছি আমি। তেইহুংয়ের জন্ম পরিচয় জেনে গেছি আমি এবং এটাও জেনে গেছি যে তেইহুং এই বংশেরই মেয়ে। এবার তোমরা বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছুই যায় আসে না। তেইহুং অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, আজ যেন সে এক নতুন জাঙ্কুককে দেখছে। তেইহুংয়ের বুকটা হঠাৎ ব্যথায় কুকিয়ে উঠল। ওর জন্ম পরিচয় কি হতে পারে? কেন সবাই ওর সাথে এমন আচরণ করে তা সে জানার জন্য অধীর আগ্রহে আছে। সবাই আজকে জাঙ্কুককে নতুন রূপে দেখছে, যেন এমন ভাবে তাকিয়ে আছে ওর দিকে। এবার জাঙ্কুক ওর মা ইয়নজুনের দিকে তাকিয়ে বলল, কি আপনিও কি রাজি নন আমার আর তেইহুংয়ের বিয়েতে? থাক, কাউকে রাজি থাকতে হবে না, কাজী মোল্লা মামা বিয়ে পড়ান। সবাইকে চমকে দিয়ে ইয়নজুন বলে উঠলেন, এই বিয়ে হবে না এভাবে, আমি হতে দেব না এই বিয়ে। আমার ছেলের বউ আমি পছন্দ করব, নিজ হাতে সাজাবো আমি আমার ছেলের বউকে। তেইহুংয়ের মধ্যে আমি আমার ছেলের বউয়ের কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। জাঙ্কুক রেগে গিয়ে কিছু বলতেই যাবে, তখনই ইয়নজুন আবারও বলে ওঠে, আমার ছেলের বউকে আমি নিজের হাতে সাজাবো আজকে। আয় তো মামার সাথে। বউ না সাজলে কি বিয়ের অনুভূতি আসে? বিয়ে যখন হবে তবে আমার বিয়ের শাড়ি দিয়ে আমার ছেলের বউ বধূ সাজবে। এটা বলেই তেইহুকে নিজের সাথে নিজের রুমে নিয়ে গেলেন ইয়নজুন। সুবিন বাধা দিলেও উনি আজকে কারোর কথা শোনেননি। সানা তোর আগে দুঃখে নিজের রুমে যেয়ে বন্ধ করে রেখেছে দরজা। বড়দের কথা যদি কেউ না শোনে তবে বড়দের আর সেখানে থাকার কোনো প্রয়োজন নেই, তা সানা মনে করেন। সুবিনকে কয়েকবার দরজায় শব্দ করতে সানা দরজা খুলে দেন। ইয়নজুনের উপর সব রাগ তিনি এখন সুবিনের উপরই বের করবেন। সুবিনও এবার বুঝেছে ছেলের কথা আজকে না শুনলে চিরদিনের মতো ছেলেকে হারাতে হবে, তাই তিনি সানাকে বোঝাতে এসেছেন। অনেক বুঝিয়ে সুবিন সানাকে হল রুমে নিয়ে আসে। লুসিও মায়ের সাথে তেইহুকে তৈরি করছে। লিসা বাড়ির অন্য ছোট সদস্যদের সাথে বসে আছে। আরএম আর সুগা সোফায় বসে আছেন কাজী সাহেবের সাথে। জিমিন নিজের গলার গয়না এনেছেন তেইহুকে পরানোর জন্য। এ বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে সবাইকে, কিন্তু কেউ ওর কথা শুনছে না। তেইহুংয়ের মনে ওর মায়ের কথাগুলো এখন ঘুরছে। ওর মা যে বলেছে ওই বালাগুলো না ছোঁয়ার জন্য, কিন্তু আজকে বিয়ে হলে তো ওকে এগুলো পরতে হবে, তাই সে কাচুমাচু করছে। অবশেষে তেইহুকে আনা হলো, জাঙ্কুকের পাশে বসানো হলো তেইহুকে। তে মাথা নিচু করে রেখেছে, কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলা হয়েছে। তার মাঝেই তেইহুং বলে উঠলো ও জাঙ্কুকের সাথে কিছু কথা বলতে চাই। সবাই অনুমতি দিলেন, কিন্তু সুবিনের একটাই কথা, সবার সামনেই বলতে হবে যা বলার। জাঙ্কুক কিছু বলতে চাইলেও তে ওকে আর ঝামেলা করতে দিল না। তেইহুং কয়েকটা ঢোক দিলে বলে, আম্মু আমাকে প্রমিস করিয়েছে আমি যেন ওই বালা জোড়া কখনো স্পর্শ না করি। তবে এটা লুসিকে বলার পর লুসি বলেছে আম্মুর সাথে নাকি তোমার কথা হয়েছে। কি বলেছে আম্মু তোমায় বলবে প্লিজ? তুই ছোট মেয়ে, এত কিছু জেনে কি করবি তুই? ছোট হলে বিয়ে করছো কেন? বাচ্চাদের মতো কথা বলিস না তে, আমার পরিশ্রমে পানি ঢালিস না। আগে আম্মু কি বলেছে শুনবো, তারপর বিয়ে। সবাই সামনে না হলে বুঝিয়ে দিতাম এই জাঙ্কুকের সাথে তর্ক করার ফল কি ও কত প্রকার। একটু মিনিয়ে বলে জাঙ্কুক কথাটা। তে মুখ ভেঙচি কেটে বলে, সিরিয়াসলি বলছি আমি আমার মাকে দেওয়া ওয়াদা ভাঙতে পারবো না, বিয়ে ক্যান্সেল। এটা বলেই তেইহুং উঠে যেতে নিলে জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে শোন। তে বসে পড়ে আবার। এবার জাঙ্কুক কথা বলা শুরু করার আগে লুসি বলে ওঠে, হ্যাঁ ভাইয়া তুমি তো নাকি সব জেনেছো। মেজো আম্মু নাকি তোমাকে সব বলেছে। বলো সবাইকে সত্যি, বলো সবাইকে তেইহুং এর পরিচয়। সত্যিটা না জানলে সবাই তেইহুংকে কথা শুনিয়ে যাবে সারা জীবন। এবার তেইহুং জিমিন সবাই জাঙ্কুককে বলার জন্য বলেন। জিমিনও কিছুই জানে না, ওনার বিয়ে হয়েছে তেইহুং এর জন্মের 3 বছর পরে। তেইহুং এর সেজো চাচা চাচি সব জানেন, কিন্তু ওনারা এসবে কোনো কথা বলেন না। যা হয় তা দেখেন
শুধু চুপচাপ। সবার রিকোয়েস্টে জাঙ্কুক সবটা বলার সিদ্ধান্ত নিল, কারণ তেইহুং এর তো সম্পূর্ণ অধিকার আছে সবটা জানার। আসলে আমি ওই দিন রাতে আয়ু আর ওর বাবা মায়ের কথা শুনে জানতে পেরেছি তেইহুং এর জন্ম পরিচয়ে রহস্য আছে। বাড়ির বড়রা কিছু লুকিয়েছে আমাদের থেকে। তারপর আমি মেজো আম্মুর কাছে যাই। মেজো আম্মুর কাছে গিয়ে জানতে পারি যে শুধু আমরা ছোটরা না, বরং ছোট চাচিও অজানা এই রহস্য থেকে। আমি জানতে পারি যে তে এই বংশেরই মেয়ে, কিন্তু আমার আব্বু আর দাদি এই কথা কখনোই বিশ্বাস করেননি। কথাগুলো শুনে তেইহুং এর চোখ জলে টলমল করে উঠল। মুহূর্তেই গড়িয়ে পড়ল গাল বেয়ে নোনা জল। তে মনে করত সবসময় ওর জন্ম পরিচয়ে হয়তো কোনো একটা রহস্য আছে, কিন্তু এটা যে সত্যি হয়ে যাবে সে কখনোই ভাবতে পারেনি। তেইহুং এর দিকে তাকিয়ে অদ্ভুত কষ্ট অনুভব করলো জাঙ্কুক। এবার জিমিন খুব উত্তেজনার সাথে জাঙ্কুককে বলল, বলো জাঙ্কুক, সব বলো, আমি আর পারছি না অপেক্ষা করতে। তেইহুং এর জন্ম পরিচয়ে কি এমন সত্যি আছে যে সবাই আমার থেকে লুকিয়েছে? ছোট চাচি আম্মু, সত্যিটা জানলে হয়তো তুমি আমার মধুবালাকে আর আদর করবে না, মায়ের স্নেহে বুকে টেনে নেবে না। তেইহুং হিচকি উঠে গেল এবার কাঁদতে কাঁদতে। এতটুকু তো সে পারছে না সহ্য করতে, সবটা কিভাবে সহ্য করবে? খুব যে কষ্ট হচ্ছে তেইহুং এর এসব শুনে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে, কেউ যেন বুকের ভেতর চুরি দিয়ে আঘাত করছে অনবরত। হচ্ছে না কারোর দিকে তাকানোর সাহস, অপমান লাগছে খুব। সব নীরবতা ঠেলে জাঙ্কুক এবার আসল রহস্য উচ্চারণ করতে শুরু করলো।